গুড মর্নিং বন্ধুরা। কনফেশনের আজকের পর্বে আমি এসেছি রাজ্যের এসআইআর নিয়ে কথা বলতে। খবর টবর, কনফেশন, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই দেখছি একটা বড় অংশের মানুষ এসআইআর নিয়ে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছেন, আতঙ্কে আছেন। কারণটা খুব স্পষ্ট, তার কারণ এসআইআর ব্যাপারটাই পুরোপুরি ঠিকঠাকভাবে তাদের কাছে ক্লিয়ার নয়, বা অনেক মানুষের কাছেই এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনারা পুরো দেখেন, তাহলে অবশ্যই এসআইআর সংক্রান্ত সমস্ত কাঠিন্য, সমস্ত টেনশন, সমস্ত ডায়ালেমা এক ঝটকায় দূর হয়ে যাবে। এসআইআর নিয়ে আপনাকে আর ভয় পেতে হবে না। আমার ভিডিও পুরো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন এসআইআর কি, এবং এই এসআইআর এর জন্য, এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য ঠিক কি কি কাগজপত্র লাগে, যার অনেকগুলো, ম্যাক্সিমামটাই আপনাদের কাছে আছে। তাই অযথা ভয় পাবেন না, ভিডিওটা সম্ভব হলে পুরো দেখুন। তা প্রথমে ৩৩ বছর বয়সী মহিলার একটা কনফেশন পড়ে নিন। তিনি এসআইআর নিয়ে ভীষণ পরিমাণে ভয় পাচ্ছেন। তিনি লিখছেন, এসআইআর সংক্রান্ত জরুরি দরকারে কনফেশন লিখছি। আমার প্যারেন্টস উভয়েই মৃত। আমি সিঙ্গেল চাইল্ড। বাপের বাড়ির দিকে কেউ জীবিত নেই। আমরা এদেশীয় ঘটি। 14 পুরুষের ভিটে এখানে। হাজবেন্ড হিন্দু বাঙাল। প্রায় 10 বছর হলো বিয়ের। ওদের কারোর 2002 এর লিস্টে নাম নেই, 2007 লিস্টে আছে। আমার সমস্ত ডকুমেন্টস, প্যান, আধার, ভোটার আইডি, পাসপোর্ট সবই বাপের বাড়ির সারনেম ইউজ করেই হয়েছে। আমার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছিল গত বছর। এই বছর নিউ পাসপোর্ট হাতে পেয়েছি। আমি ফার্স্ট ভোট দিই 2014 সালে। 2013 সালে নাম উঠেছিল। তখন প্যারেন্টস জীবিত ছিলেন। লাস্ট 2019 সালে ভোট দিয়েছি। বিয়ের পরেও বাপের বাড়ি ওখানে। তারপরে 3বার আমি ভোট দিতে পারিনি। ইউএসএ ছিলাম তখন হাজবেন্ডের কর্মসূত্রে। আরেকটা প্রবলেম, আমরা আগে আমাদের পৈতৃক বাড়িতে ছিলাম, ওখানে ভোট দিয়েছে আমার প্যারেন্টস। 2014 সালে অন্য জায়গায় শিফট করি, এলাকার মধ্যেই, তবে অ্যাড্রেস, ওয়ার্ড, ব্লক নাম্বার, ভোট প্রদান কেন্দ্র সবকিছু চেঞ্জ হয়ে যায়। আমার আইডি কার্ডটা নিউ বাপের বাড়ির অ্যাড্রেসেই হয়েছে। এর আগে 2002 সালে যখন এসআইআর হয়েছিল, তখন প্যারেন্টস এবং ফ্যামিলি মেম্বারদের ওই ওল্ড হাউসের অ্যাড্রেস এইসব ছিল। এবার ফর্ম সাবমিট করেছি কিন্তু নাম আসেনি। যিনি নিতে এসেছিলেন উনি বলেছেন প্যারেন্টস মৃত। তারপর আমি 3বার ভোট দিতে পারিনি, নেম নাকি ক্যান্সেল হয়ে গেছে। হাজবেন্ডের ডকুমেন্টস নিয়েও এরিয়াতে নাম তুলতে বলছেন, কিন্তু ওদের ক্ষেত্রেও তো বললাম ওই প্রবলেম। হাজবেন্ড বলেছিল বাবার পরিচয়ে নাম তুলতে। এদিকে অনেকে খিল্লি করছে, বাঙাল ছেলেকে বিয়ে করেছি যখন বাংলাদেশ চলে যেতে, এইসব বলছে। আমি দেশ ছাড়তে পারবো না, আমাদের একটা বাচ্চা আছে। হাজবেন্ডের থেকে কোনোভাবেই আলাদা হতে চাই না। কি করণীয়? দয়া করে এই বিষয়ে অভিজ্ঞতা কেউ থাকলে পরামর্শ দেবেন। দেখুন, এসআইআর নিয়ে যে এত ভয় পাচ্ছেন, দেশ ছেড়ে চলে যেতে হবে, রাজ্য ছেড়ে চলে যেতে হবে, প্লিজ দয়া করে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। ব্যাপারটা এতটাও সহজ নয়। সে দেশ ছেড়ে চলে যাওয়াটা এতটাও ইজি ব্যাপার নয়। এটা আমাদের দেশ, এটা আমাদের রাজ্য, এটা আমাদের মাতৃভূমি। এত সহজে দেশ থেকে চলে যেতে হবে? অ্যাকচুয়ালি আমরা অনেকেই বুঝতে পারি না যে এসআইআরটা আসলে কি। 1950 সালে আমাদের সংবিধান লাগু হওয়ার পরে সেখানে নির্বাচন কমিশনকে দুটো স্পেশাল দায়িত্ব দেওয়া হয়। তারা দুটো প্রধান ক্ষমতা পায়। কি কি? 1 নম্বর হচ্ছে নির্বাচন করানোর দায়িত্ব, ভোট করানোর দায়িত্ব। আর 2 নম্বর হচ্ছে এই ভোটার লিস্টটা ঠিকভাবে তৈরি হচ্ছে কিনা সেটা ঠিকঠাক ভাবে খতিয়ে দেখা। এই যে 2 নম্বর পয়েন্টটা, মানে ভোটার লিস্ট ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা সেইটা খতিয়ে দেখারই পোশাকি নাম হলো এসআইআর, যেটা নিয়ে আমরা সবাই ভয় পাচ্ছি। সুপ্রিম কোর্ট এই এসআইআর সংক্রান্ত ঝামেলা মেটানোর জন্য টোটাল 11খানা কাগজপত্রের লিস্ট দিয়েছে। 11 রকম কাগজপত্র। এই 11 রকম কাগজপত্রের মধ্যে যে কোনো একটা যদি আপনার থেকে থাকে, তাহলেই আপনাকে আর দেশ থেকে, রাজ্য থেকে, বাড়ি থেকে কোথাও যেতে হবে না। তাই মন দিয়ে এই 11টা লিস্ট, 11টা কাগজপত্রের কি কি ধরন সেটা একবার শুনে নিন। যারা জানেন তারা একবার মিলিয়ে নিন আমার সাথে। আর যারা জানেন না বা যাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার না, তারা সম্ভব হলে কাগজে নোট করে নিন। আমি খুব সহজে, খুব সহজ ভাষায় একদম ব্যাপারটা আপনাদের কাছে জলের মতো ক্লিয়ার করে দিচ্ছি। তো লিস্টের 1 নম্বরে কি আছে?
যারা সরকারি চাকরি করেন, কেন্দ্রীয় সরকারি চাকরি বা রাজ্য সরকারি চাকরি বা রাজ্য সরকারি কেন্দ্রীয় সরকারি পেনশন পান, পেনশন হোল্ডার, তারা ওই চাকরি সংক্রান্ত যে কোনো কাগজপত্র জমা দিলেই হবে। কাইন্ডলি একটু লিখে নিন। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে যে 1987 সালের 1 জুলাই, 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের যে কোনো রকম ওই প্রমাণপত্র দিলেই হবে, আর তাদের কোনো রকম কিছু লাগবে না। আর 1987 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্মেছে তাদেরকে বার্থ সার্টিফিকেট দিতে হবে। তাহলে 2 নম্বর গেল বার্থ সার্টিফিকেট। 3 নম্বর কি বলছে? পাসপোর্ট। 4 নম্বর এডুকেশনাল সার্টিফিকেট। মাধ্যমিক থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যে কোনো ভ্যালিড বা স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের যে কোনো কাগজ দিলেই হবে, অ্যাডমিট, পাস সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। তাহলে 4 নম্বর গেল এডুকেশনাল সার্টিফিকেট। 5 নম্বরে কি আছে? রাজ্য সরকারের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট। 6 নম্বর যারা বনাঞ্চলে বাস করেন, বনের দিকে যারা থাকেন, তাদের বন দপ্তরের মানে ফরেস্ট অফিসার থেকে দেওয়া যে কোনো রকম কাগজ, বৈধ কাগজ। 7 নম্বর কি বলছে? এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। 8 নম্বর এনআরসি সার্টিফিকেট। 9 নম্বর রাজ্য সরকার প্রদত্ত ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট। নাম্বার 10 যদি আপনার কোনো জমি বাড়ি থাকে তার দলিল বা পর্চা। আর 11 নম্বরে কি আছে? সব থেকে ভালো, যাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো কিচ্ছুই আর জমা দিতে হবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে 1 নম্বরে গেল গভর্নমেন্ট সার্টিফিকেট, চাকরি ওরিয়েন্টেড সার্টিফিকেট। 2 নম্বরে বার্থ সার্টিফিকেট। 3 নম্বরে পাসপোর্ট। 4 নম্বরে এডুকেশনাল সার্টিফিকেট। 5 নম্বরে ডোমিসাইল সার্টিফিকেট। 6 নম্বরে ফরেস্ট অফিসারের সার্টিফিকেট। 7 নম্বরে কাস্ট সার্টিফিকেট মানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। 8 নম্বরে এনআরসি সার্টিফিকেট। 9 নম্বরে রাজ্য সরকারের ফ্যামিলি রেজিস্টার। 10 নম্বরে জমি থাকলে তার দলিল বা পর্চা। আর 11 নম্বরে যাদের 2002 এর লিস্টে নাম আছে তাদের কোনো কাগজ লাগবে না। আর যাদের 2002 এর লিস্টে নাম নেই বা যারা ভয় পাচ্ছেন, যারা অযথা আতঙ্কিত হচ্ছেন, তারা ওই যে 10টা বাকি ডকুমেন্টস বললাম তার যে কোনো একটা থাকলেই হবে। আপনার যদি আমার কথাতে কোনো রকম ডাউট লাগে, আপনি আপনাদের বিএলও বা লোকাল কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বারদের সাথে কথা বলে দেখতে পারেন। ওই 10টা কাগজের যে কোনো একটা জমা দিলেই আপনার কাজ মিটে যাবে, আপনাকে কোথাও যেতে হবে না। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের কাছে ব্যাপারটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই অনেকেই সমস্যার মধ্যে আছে, ভিডিওটা শেয়ার করবেন। আর আপনার যদি এসআইআর ওরিয়েন্টেড প্রবলেম হয়ে থাকে বা নাও থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কনফেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।